এই যে সেকেন্ড ফেজের যে নেগোসিয়েশনের যে তোড়জোড়টা চলছে, এই নেগোসিয়েশনটার বিষয়ে আমার খুব একটা কনফিডেন্স নাই। তার কয়েকটা কারণ দিয়ে এটা বলেই আমি শুরু করি। প্রথমত হলো যে একটা নেগোসিয়েশন টেবিলে বসার আগে একটা শান্ত পরিবেশ লাগে। এবং প্রথম কথা হলো যে এই নেগোসিয়েশনের টেবিলের দুই পাশেই যারা আছে, দুইটা সাইডে একটা হার্ড লাইন ধরে আছে। এবং মিনিমাম যে শর্তগুলা ছিল, এই শর্তগুলা এখন সবগুলো শর্তই এখন ভোলাটাইল অবস্থায় আছে। আমরা লেবানন ফ্রন্টের দিকে দেখছি, সেখানেও ইসরায়েল তার ওই সিজফায়ারটা তারা ভায়োলেট করেছে। আজকেও অলরেডি ৩৯টা গ্রামে তারা হামলা করেছে। ইউএস ইরানের জাহাজকে, ইরান বলছে হাইজ্যাকের মতো, আবার ইরান সেটাকে রিটালিয়েট করেছে। তার মানে আপনার এই পার্সিয়ান গালফের এখানেও এই সিজ ফায়ার যেটা চলছিল সেটা ব্রেক হয়েছে। তো তার মানে এই পিস টক যেটা কোন দিকে যাচ্ছে? তো এই প্রথমত আমার বিচারে যে এই যদি নেগোসিয়েশনের একটা পর্যায়ে যেতেও হয়, তাহলেও অনেকগুলা সিটিং দিতে হবে, এই ১-২ সিটিং এ হবে না। তবে এই মুহূর্তে খুব একটা ভালো শেপে নাই। কেন ভালো শেপে নাই? তার প্রথম কারণটা হলো এটা, আমি ওয়েস্টার্ন মিডিয়ার কথাই যদি বলি, যে যেমন শিকাগো ইউনিভার্সিটির একজন নামকরা স্ট্র্যাটেজিস্ট আছেন, প্রফেসর আছেন, উনি মেয়ার জন মেয়ার শেমার। তো উনি বলছেন যে এই যে একটা ট্রিটি হবে, তো ট্রিটির আগে আমরা যেমন দেখেছি যে ট্রিটির আগে একটা বড় প্রিপারেশন লাগে। যেমন হলো কি যে, যেমন আমি যদি উদাহরণ দিই, এর আগে আমেরিকার সাথে ইরানের যে নিউক্লিয়ার যে ট্রিটিটা হয়েছিল, এই ট্রিটিটা ছিল হলো 160 পেজ, মানে 160 পেজের একটা ট্রিটি ছিল। কারণ হলো শর্তগুলোর আবার প্রত্যেকটার ব্রেকডাউন লাগে, যে না হলে আমাদের বাংলাদেশের সংসদের মতো আর কি, যে সংবিধানে একটা লেখা আছে, এক একজন এক একভাবে মিনিং করবে আর কি, এবং সবাই ক্লেম করবে সে ঠিক আছে। তো কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে যে প্রথম সিটিং এ যে বিষয়গুলোতে তারা মোটামুটি একমতের দিকে গিয়েছিল, সবগুলো অনেকটা বুলেট ফর্মের মতো, এগুলোতে কোনো ব্রেকডাউন নাই। তার মানে ভায়োলেট করাটা ইজি। তো তার মানে এই যথেষ্ট ওই প্রিপারেশনটা নাই, এটা হলো একটা বিষয়। আর তারপরে ওই শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর উনি বলছেন যে এই ট্রিটিটার প্রথম স্টেপে যেখানে বন্ধ হয়ে আছে, যেটা হলো যে ইরান তার হরমুজটা খুলছে না, আবার ইউএসএ তার ব্লকেটটা উঠিয়ে নিচ্ছে না। এবং তার মানে কাউকে না কাউকে একটু নমনীয় হতে হবে, কেউ হচ্ছে না। এখানে উনি বলছেন যে পুরা জায়গাটা একটা লুপের ভিতরে আটকে আছে। এটাকে উনি একটা স্ট্রাকচারাল ট্র্যাপ বলছেন। এই লুপটা কি? লুপটা হলো ইরান যতক্ষণ না ব্লকেট উঠানো হচ্ছে, সে তার হরমুজটা খুলবে না, পার্শিয়ালিও খুলবে না। ইরান এই হার্ডলাইনে আছে যে ব্লকেটটা না তুললে আমি আমার হরমুজ ওপেন করব না, পার্শিয়ালি ওপেন করব না। আবার আমি আমার নেগোসিয়েশন টেবিলেও বসবো না। আবার ইউএসএ বলছে যে, ইউএসএ এর যেটা চিন্তা ভাবনা, যে সে এই ব্লকেটটা তুলবে না যতক্ষণ না একটা ডিল সাইন হচ্ছে। আবার একই সাথে এই ডিলটা ততক্ষণ সাইন হবে না যতক্ষণ না ইরানের ওই নিউক্লিয়ার এনরিচমেন্টের যে ইস্যুটা আছে, আনসলভ এবং আনরিজলভ যে ইস্যুটা আছে, যতক্ষণ না ওই বিষয়টা সলভ হয়। আবার একই সাথে ওই নিউক্লিয়ার এনরিচমেন্টের যে বিষয়টা, যে কোশ্চেনটা আছে, যে আনরিজলভ যে বিষয়টা আছে, ওইটাও ততক্ষণ সলভ হবে না, কারণ ওই বিষয়ে নেতানিয়াহু এবং ইসরায়েলি লবি তারা ট্রাম্পকে এক বিন্দু ছাড় দিবে না ওই বিষয়ে, এবং তারা ট্রাম্পকে প্রেসার দিয়ে যাবে যে ওই নিউক্লিয়ার এনরিচমেন্টের বিষয়ে কোনো ধরনের ছাড় না। তার মানে একটার সাথে একটা কানেক্টেড, যে আপনার মানে আপনার ব্লকেড না তুললে হরমুজ ওপেন হবে না। আবার যতক্ষণ না ডিল সাইন হবে না ততক্ষণ আমেরিকা ব্লকেট তুলবে না। আবার ডিলটা সাইন হবে না যতক্ষণ ওই নিউক্লিয়ার এনরিচমেন্টেরটা আপনার এইটা রিজলভ হয়। আবার ওইটাও রিজলভ হবে না, কারণ এটা এখানে ইসরায়েলি এবং ইসরায়েলি লবিং এর তাদের হলো জিরো টলারেন্স। এই বিষয়টাই হলো জিরো টলারেন্স। একই সাথে এটার সাথে যদি আমি যোগ করি, এটাও আমেরিকার আরেকটা ইউনিভার্সিটির, উনিও খুব রিনাউন্ড একজন থিঙ্ক ট্যাঙ্ক বলি আমরা, তারপরে উনি একটা রিনাউন্ড প্রফেসর, উনি হলো রবার্ট পেক। তো উনি বলছেন যে
আমেরিকার আরেকটা বড় প্রবলেম হয়ে গেছে এখন, এই বিষয়টা কেউ বলছে না, বাট এটা আমেরিকার একটা স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম, যেটা হলো যে এই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তবে ইরান এই মুহূর্তে পৃথিবীর সমগ্র পৃথিবীর ফোর্থ বিগেস্ট আপনার এটা হলো কি বলা যাবে, এটা পাওয়ার সেন্টার হবে, এটা সুপার পাওয়ার না, পাওয়ার সেন্টার হবে। আমেরিকা, রাশিয়া, চায়নার পরে ইরান হয়ে যাবে পৃথিবীর সব থেকে বড় ফোর্থ বিগেস্ট পাওয়ার সেন্টার। কেন হবে উনি এই করে বলছেন যে এটা যুদ্ধের আগে ছিল না। এই মুহূর্তে উনি বলছেন যে একটা ট্রিটি যদি হয়, অথবা ইরান যে কার্ডগুলো নিয়ে বসে আছে, উনি বলছেন যে ইরানের পছন্দ মতো একটা ট্রিটি যদি হয়, ইভেন দুইটাও যদি হয়, যে হরমুজটা ইরানের কন্ট্রোলে থেকে যাবে, এবং নিউক্লিয়ার যে বিষয়টা, এনরিচমেন্টের যে বিষয়টা, সেটাও ইরানের ইচ্ছার, যেটা যে ইরান এই বিষয়ে কম্প্রোমাইজ করবে না, এটাও যদি ওইভাবেই থেকে যায়, তার মানে ইরান অর্থনৈতিকভাবে অনেক রিচ হয়ে যাবে এবং ইরান মিলিটারিলি অনেক রিচ হয়ে যাবে। একই সাথে এই মিডল ইস্টটা সারা ওয়ার্ল্ডের জন্য স্ট্র্যাটেজিক্যালি এত ইম্পর্টেন্ট, এবং এই এই মিডল ইস্টে জিওগ্রাফিক্যালি ইরান যে অবস্থায় এবং যেভাবে আছে এবং এত ডোমিনেটিং, একই সাথে যদি যোগ করা যায়, এটা উনি বলেছেন, এটা ওয়ার্ল্ডের ইকোনমিস্টরা বলছে, যে এই যুদ্ধে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, মেনলি আপনার G6 এর যে কান্ট্রিগুলো আছেন, তাদের কম্বাইন্ড ভাবে যদি বলা হয়, সবাই তো এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা রাফলি 25 থেকে 30% তাদের জিডিপির ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে ইকোনমিক্যালি এই মিডল ইস্ট এখন খুবই ব্যাড শেপে আছে। তো তার মানে ইরানকে যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তবে ইরান পৃথিবীর চতুর্থ বিগেস্ট আপনার পাওয়ার সেন্টার হবে এবং মিলিটারিলি পাওয়ারফুল হবে, একই সাথে এটা রিচ হয়ে যাবে, ইকোনমিক্যালিও পাওয়ারফুল হবে। এবং এটার একটা বড় সিমটমও দেখা দিছে, যেটা হলো যে পৃথিবীর অনেক দেশ এই বিষয়টাকে একসেপ্ট করে নিছে। এ কারণেই আপনার ইউরোপ, এটা এশিয়ারও অনেকগুলো দেশ, এখানে ইন্ডিয়া, জাপান, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, কোরিয়া, ইভেন অস্ট্রেলিয়া, যারা আমেরিকার অ্যালাই ছিল, তারাও এখন ইরানের সাথে নেগোসিয়েশনে ইন্টারেস্টেড বেশি, এবং কেউই কিন্তু ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে না। তো এই সবগুলোরই একটা সিমটম, এটা উনি ব্যাখ্যা করে বলছেন যে সবগুলোই সিমটম, যে ইরান যে পৃথিবীর একটা বড় পাওয়ার সেন্টার হয়ে গেছে এই যুদ্ধের ফলে, এটাকে মোটামুটি সবাই একনলেজ করেছে, সবাই একনলেজ করেছে। তো এখন ইউএস এর সামনে অপশন দুইটা। একটা হলো যে একটা হলো যে ওই হরমুজ এবং নিউক্লিয়ার প্রজেক্ট, এটা ইরানের হাতে ছেড়ে দিয়ে ইরানকে চতুর্থ পাওয়ার সেন্টার হিসেবে তাদেরকে অ্যালাউ করা, অথবা যুদ্ধের মাধ্যমে, যুক্তরাষ্ট্রের হাতে অপশন দুইটা, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, আমেরিকার হাতে, অথবা যুদ্ধের মাধ্যমে এটাকে ফয়সলা করা। তো এই কারণে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্করা তারা এই যুদ্ধটাকে বেছে নিছে, এবং এক্ষেত্রেও আবার আমেরিকান পণ্ডিতরাই বলছে যে এই যে ইরান যুদ্ধে আমেরিকা জড়িয়েছে, এটা হলো তাদের ইতিহাসের সব থেকে বড় কলোসাল স্ট্র্যাটেজিক ব্লান্ডার। বলে যে ভিয়েতনাম ওয়ারও আমেরিকার জন্য এত ব্লান্ডার ছিল না, কারণ হলো জিওগ্রাফিক্যালি ভিয়েতনাম যেখানে, ওটা আমেরিকার জন্য গ্লোবাল ডোমিনেন্সের জন্য অত ইম্পর্টেন্ট না। মানে আমেরিকার যে সুপার পাওয়ার, তার যে ইমেজ, ইনভিনসিবল, অপরাজেয় যে ইমেজ, এটার ভিয়েতনামের যুদ্ধের পরে এটার এত ক্ষতিগ্রস্ত হয় নাই। ফিনান্সিয়াল যে ডোমিনেন্স সারা বিশ্বে তাদের ডলারের, এটারও ক্ষতিগ্রস্ত হয় নাই। কিন্তু এই ইরানের যুদ্ধের ফলে এটা হচ্ছে।